আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উর্মি আপু কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহর রহমত যদি আমাদের প্রতি না থাকতো তা আপনার এই প্রতিবেদন ভিডিওগুলি জীবন গল্প শোনার জন্য আসতে পারতাম না। তো উর্মি আপু, আমি যেটা জানতে চাচ্ছি যে আসলে যখন আপনি জানতে পারলেন যে আসলে আপনি দ্বিতীয় পক্ষ, আপনার হাজবেন্ড যে আরেকটা গোপনীয়তাভাবে তার বোনকে বিয়ে করে রেখেছে, যে বললেন, তো সেই ক্ষেত্রে তখন আপনি কি রকমের একটা সিদ্ধান্ত নিলেন যে সমন্বয় করে থাকবেন না তাকে ছেড়ে চলে যাবেন? আপনার ভিতরে কি এমন একটা সিদ্ধান্ত আমি নিলেন? তো আগে থেকেই জানতে পারতাম, বুঝতে পারতাম যে হয়তো কখনো কোনো রহস্য এখানে আছে, না হলে আমার সাথে কেন এরকমটাই হয়। আমার খাবারের কোনো দায়িত্ব নিচ্ছে না, আমার কাপড়ের দায়িত্ব নিচ্ছে না, পড়ার দায়িত্ব নিচ্ছে না, কোনো কিছুর দায়িত্ব নিচ্ছে না। তখন তো আমি বুঝতেই পারছিলাম যে এখানে কোনো রহস্য তো আছে। পরে একটা মানুষের সাথে দুই একজনের কাছে জানতে পারতাম যে ওনার অ্যাফেয়ার ছিল, কত বোনের সাথে বেশি একটা কাজে থাকে। এগুলো বুঝতাম যে হয়তো এরকম ধরনের কোনো সমস্যা আছে। কিন্তু সরাসরি যখন একটা ঈদের সময় সরাসরি তারা যখন বাড়িতে দুজনই উপস্থিত হলো, তখন আমি ভাবলাম এখানে তো আমার কোনো গুরুত্ব নেই, যার কারণে উনি আমাকে ছেড়ে থাকে বা আমার সাথে এরকম আচরণ করে, কাজের মহিলার মতো আচরণ। এগুলো দেখে আমি তখন বললাম যে আমার শ্বশুর শাশুড়ি ছিল, ওনারা জীবিত ছিলেন, ওনাদের বললাম যে এখন আমি কি করতে পারি, আমি কি আইনের আশ্রয় দেবো না আপনারা কোনো আইনের কাজ করবেন বলেন। তখন বলে তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। যেহেতু আমার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির দূরত্ব অনেকটা, ওখানে আমার কিছু বলারও ছিল না, আর আমি করবোই বা কিভাবে? আমার মামা বাড়ি তো সেরকম আর্থিক সমস্যা, আর্থিক সংকটটা লেগেই থাকে। কিভাবে আমি তাদেরকে বলতাম যে আমার আইনের ব্যবস্থা করে দাও? এরকম পরিবেশও ছিল না। আমি সেই জন্য কোনো কিছু বলতে পারিনি। ওখান থেকে আমি চলে আসি, এবং কি ওখানে থাকতে এমন টর্চার শুরু হয় যে আমি ওখান থেকে পালাই আসতে বাধ্য হই। তার মানে আপনাকে নির্মম নির্যাতন করার উদ্দেশ্য হচ্ছে যে আপনি ইচ্ছাকৃতভাবে বাড়ি থেকে চলে আসেন। হ্যাঁ, আমি পালাই আসতে বাধ্য হই। মানে ওর আপনার হাজবেন্ডের উদ্দেশ্য এটা ছিল কি না, হয়তো আপনাকে এত নির্যাতন কেন করবে? হ্যাঁ, আমাকে খুব টর্চার করা হলো, যার কারণে আমি মানসিক টর্চার, শারীরিক টর্চার, এইগুলো নির্যাতনের জন্য আমি এক সময় পালাই চলে আসি। আপনি তো আপনি ঢাকায় আসার পরে তো আপনি কিভাবে জীবনটা যাপন করতে শুরু করলেন? আসলে আপনার ঢাকায় কোনো আত্মীয় স্বজন নেই, তারপরে হচ্ছে যে আসলে আপনার এই কোনো পরিচিত লোক নেই, আপনি তো যে এক কাপড়ে বাড়ি থেকে চলে এসেছেন, তাই তো? আপনার কাছে তো মানে গাড়ি ভাড়ার মতো টাকাটাও ছিল না। তো ওই ক্ষেত্রে এই সময়টা আপনি কিভাবে মানে অতিক্রম করলেন একটু যদি আমি বলতেন। আসলাম, আমার কাছে অনলি 300 টাকা ছিল, জি জি যেটা আমি গাড়ি ভাড়া দেওয়ার জন্য আমি ওই টাকাটা একজনের থেকে ধার হিসাবে নিয়েছিলাম। জি জি ওখানে সে আমাকে যাই হোক পিতৃ স্নেহে দেখতো, আমি তাকে কিছু স্থানে রাখতাম, যার কারণে 300 টাকা আমাকে দিয়েছিল। যে আমি ওনাকে বলছিলাম যে আমি পালাই চলে যাবো, এখানে এতটা টর্চার আমার সহ্য হচ্ছে না, আমি থাকতে পারবো না। তার সাথে মানে আপনার এই কষ্টের কথাটা শেয়ার করছিলেন যে আপনি এখানে থাকবেন না, চলে যাবেন। হ্যাঁ, তিনি অনেক গরিব, যার কারণে 300 টাকাই তার ওনার কাছে ছিল। দিন মজুর খেয়ে আমাকে 300 টাকা দিয়েছিল, আমি সেই 300 টাকা এখনো ফেরত দেইনি। এখন পর্যন্ত ফেরত দেন? সে তো আপনার উপকার করেছিল, কিন্তু আসলে তাকে টাকাটা ফেরত দিলেন না কেন? যে ঢাকায় আসার পরে আপনি তো নিজেই অসহায় অবস্থা, কিভাবে দিবেন, তাই তো? তারপরেও আমি যদি তার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা যদি আমার কখনো হয়ে থাকে, তাহলে আমি অবশ্যই টাকাটা ফেরত দেবো। আমার ইচ্ছা আমি ওনাকে টাকাটা ফেরত দেবো। জি ধন্যবাদ। প্রিয় দর্শক, আমার এই বোনটি নাম উর্মি আপু। এই বোনটির ভিডিও যে যেখান থেকে দেখছেন দেশ প্রবাস, আমার ভাই, আমার বন্ধু, যদি আমার বোনটিকে কারো ভালো লেগে থাকে, যদি কেউ বিয়ে করার ইচ্ছে থাকে, সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার থাকবে, চ্যানেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। তবে আর একটা কথা বলে থাকি যে যদি কোনো ভাই বা বন্ধু আমাদের সাথে
মূল্যবান সময় নষ্ট করার জন্য কথা বলে থাকেন, দয়া করবে করবেন না। আমরা আপনার পায়ে হাত দিয়ে বলি, রিকোয়েস্ট করি যে এই কাজটা করবেন না।